রাজধানীর ডিভাইডারের লোহার গ্রিল গায়ে ফুটওভার ব্রিজে না উঠে রাস্তা পারাপার করছেন পথচারীরা, বাড়ছে দুর্ঘটনা। যখন ওরা এক কোম্পানির বেশি বাস থাকে তখন খুব পারাপারি করে, তখন তো ভয় লাগে। কতক্ষণ দৌড় দিয়ে আবার পিছিয়ে দেয়, ওইটা মেয়ে তো দুর্ঘটনা ঘটে। যখন আন্দোলন সংগ্রাম ছিল, আইল্যান্ডের যে রেলিং ছিল, এগুলো একটাও নাই এখন। যেখান পারার সুযোগ পা ওখান দিয়ে রাস্তা পারাপার হচ্ছে। রাজধানীর উত্তরা থেকে সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ ও ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার, ধরা হয়েছে নরসিংদীর সাবেক সংসদ সদস্য সিরাজুলকেও। বেক্সিমকো গ্রুপের অচলাবস্থা নিরসনে রিসিভার নিয়োগ ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। কোম্পানির কার্যক্রম পরিচালনায় কোনো হস্তক্ষেপ না করার আশ্বাস। শিল্পকলায় নিত্য পুরাণের প্রদর্শনীর বন্ধ সহ পরবর্তী ঘটনা প্রবাহে মৌলবাদী রাজনীতি দেখছেন শিল্পীরা। সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কামনা। শিল্প সংস্কৃতির লোকের উপরে আঘাত করা মানে কিন্তু বাংলাদেশের চেতনার উপর আঘাত করা, বাংলাদেশের মেরুদণ্ডের উপর আঘাত করা। একটি পক্ষ যারা স্বাধীনতার পর থেকে চেষ্টা করছিল, ওরাই বারবার এই চেষ্টাটা করছে। সমাধান খুব সহজ, সরকারকে দায়িত্ব দিতে হবে। বছর জুড়ে ড্রেজিং করেও সচল রাখা যাচ্ছে না আরিচা কাজিরহাট নৌরুট। দফায় দফায় ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে যাত্রী ও চালকরা। লেবাননে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইসরায়েল। বিভিন্ন দেশে ইহুদি বিদ্বেষ বাড়ায় ভ্রমণ সতর্কতা জারি করেছে তেল আবিব। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সড়ক দুর্ঘটনা রোধে ডিভাইডারে ব্যবহার করা হয়েছিল লোহার গ্রিল। ছাত্র জনতার আন্দোলনের পর যার অধিকাংশই এখন আর চোখে পড়ে না। আর এই সুযোগে ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়েই পারাপার হচ্ছেন পথচারীরা। এতে করে সড়ক দুর্ঘটনাও বাড়ছে, যার জন্য পরিবহন সংশ্লিষ্টদের অজুহাতের ঝুলিতে যোগ হয়েছে নতুন সংযোজন। রাস্তা পারাপারে নানা কায়দার শারীরিক কসরত চোখে পড়ে হরহামেশাই। নিয়ম ভাঙার খেলায় পিছিয়ে নেই নারী পুরুষ ছেলেবুড়োর কেউ। এমনকি সময় বাঁচাতে কোলের শিশুকে নিয়েও ঝুঁকি নিতে পিছুপা হচ্ছেন না অনেকে। এ যেন মিডিয়ানের ফাঁক দিয়ে নিজেকে বের করার এক জাদুকরী পন্থা। যান্ত্রিক এই শহরে অসুস্থ মানুষের পথ চলা যেন আরও কঠিন। জীবনের তাগিদে জীবন হাতে নিয়েই চলতে হয় তাদের। এখন তার উচিত ছিল স্পিডটা কমানো, সে স্পিড না কমে যত স্পিডে মানে স্পিডেই আবার বেশি স্পিডেই গাড়িটা ঘুরাই ফেলে। এই যে আকাশ, তারপর ওই যে তুরাগ, হ্যাঁ এই রাইদা, এরা আর কি খুবই উশৃঙ্খলভাবে চালায়, কিন্তু লং রোডের গাড়িগুলো ওরা বোঝে। যখন ওরা এক কোম্পানির বেশি বাস থাকে তখন খুব পারাপারি করে, তখন তো ভয় লাগে যে কখন ওরা ভিতরে যাত্রী থাকাই সেফ না, আর বাইরে যারা দাঁড়া থাকে তাদের তো জীবনের আরও আশঙ্কা থাকে। খুব জোরে হাত উঠাতে হয়, তা না হলে তারা দৃষ্টিটা দেয় না। পরিবহন সেক্টরের উচিত এখানে শিক্ষিত এবং মার্জিত লোকজনকে আনা। অনেক ড্রাইভার থামায়, অনেকে থামায় না। ওরা অনেকে তারা নেশা করে, তারা তো ব্যাপার চালায়। ব্যস্ত জীবনে যারা ঘড়ির কাঁটার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান, তারাও হন্তদন্ত হয়ে উঠে পড়েন রোড ডিভাইডারের উপর। জুলাই বিপ্লবে ছাত্র জনতার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় রোড ডিভাইডারের মিডিয়াম। এরপর থেকেই অরক্ষিত ডিভাইডার, কোথাও কোথাও দড়ি বেঁধে চলছে পথচারী ঠেকানোর চেষ্টা। রাস্তার মাঝে হুট করে পথচারী এসে পড়লে বিপদে পড়েন বাস চালকরাও। কতক্ষণ দৌড় দিয়ে আবার পিছিয়ে দেয়, ওইটা মেয়ে তো দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, পারোয়া চলে গেলে আর কোনো সমস্যা হয় না। ওই যে অর্ধেখানি যায়, আবার অর্ধেখানি পিছনে দৌড় দেয়, আবার সমস্যা হয়। এই যে আত করবে দৌড় দেয়, এই যে চিপা দেয়, হুসকি মেরে দৌড় দেয়, রাত করে ব্রেক করলে কোনো সময় মাঝে ব্রেক হয়, মাঝে ব্রেক হয় না। ওই টাইমে সমস্যা হয়, ওই টাইমে দোষ পড়ে গাড়ি ড্রাইভারের, ওই টাইমে যাত্রী করে দোষ পড়ে না। অনেক মহিলা হাঁটতে পারে না, তো আমরা অনেক সময় গাড়ি থাকি, আমাদের লোকাল গাড়ি, আমরা একটু মানে অনেক সময় জোরে চালাই, অনেক সময় আস্তে চালাই, পিছনে গাড়ি থাকে। এজন্য আমাদের জন্য ব্রেকের সমস্যা হয়ে যায়, কারণ তারা তো দেখে না রাস্তা পারানোর সময়। আমরাও তো রানিংয়ে থাকি, অনেক সময় গাড়িরও ব্রেক হয় না। ডিভাইডার ও মিডিয়ান না থাকায় সড়কে দুর্ঘটনা বেড়েছে বলে দাবি বাস মালিকদের। যখন আন্দোলন সংগ্রাম ছিল, তখন প্রত্যেকটা রাস্তার মাঝখানে আইল্যান্ডের যে ইয়া ছিল, রেলিং ছিল, যে লোহার রেলিং, এগুলো একটাও নাই এখন।
সব ব্যাংকে ফাঁকা করে দিয়েছে। এখন মানুষ সব যেখান থেকে পারার সুযোগ পা ওখান দিয়ে রাস্তা পারাবার হচ্ছে। আর অ্যাক্সিডেন্টের এই সংখ্যাটা এই জন্য অনেক সময় বাড়তেছে। ডিএনসিসি বলছে রাস্তাটিতে এমআরটি লাইন 1-এর কাজ চলছে। মিডিয়ান বসানোর জন্য তাই অন্যান্য কাজের সাথে সমন্বয় করে চলতে হচ্ছে। রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধেই এই বিলম্ব। তাদের কিছু কাজ আছে, আন্ডারগ্রাউন্ড ড্রিলিং আছে। তো আমরা যদি এখন এই কাজগুলো করি তাহলে কিন্তু আবার এটা ভেঙে কিন্তু অপচয় হবে। ওদের রাইট নাও বা 2-1 বছরে ইন্টারভেনশন নাই, সেই কাজগুলো আমরা করে দিয়েছি। বাকি কাজগুলো ওরা যেভাবে রিকোয়ারমেন্ট দিবে সেই অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে দেব। সরকারি অর্থ অপচয় রোধ করার জন্যই মূলত এই ডিলেটা হচ্ছে। আসলে রোড ডিভাইডারগুলো আগের অবস্থায় ফিরলে সড়ক দুর্ঘটনা কতটা কমবে সেটি এখন দেখার বিষয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মাসুমা আক্তার। সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় বরিশাল সিটির অপসারিত মেয়র খোকন সেরনিয়াবাতের তদবিরে গেল বছর বরিশাল সিটি কর্পোরেশনে সচিব পদে যোগদান করেন এই মাসুমা। 2 দফায় দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে। মাত্র 1 বছরে ক্ষমতার অপব্যবহার করে নানান অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগও আছে মাসুমা আক্তারের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা মাসুমা আক্তার বরিশাল সিটি কর্পোরেশনের সচিব হিসেবে যোগ দেন 2023 সালের আগস্টে। সাবেক প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই তৎকালীন সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের পছন্দেই তাকে কর্পোরেশনে বদলি করা হয়। খোকন সেরনিয়াবাতের আস্থাভাজন হওয়ায় নগর ভবনে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই কর্মকর্তা। 5 আগস্টে পট পরিবর্তনের পর মাসুমা আক্তারকে অপসারণের দাবি ওঠে, কিন্তু নানাভাবে প্রভাব খাটিয়ে টিকে থাকেন তিনি। বিভিন্ন দেখা যায় বিল্ডিং এর কাজ হয়, ওইটার কাছ থেকে উনি ইঞ্জিনিয়ার মাধ্যমে একটা পার্সেন্টেজ ওনার কাছে আসে। 8-10টা চেক হবে, স্বাক্ষরিত হয়ে ঠিকাদারকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এর বিনিময়ে পিছনে কিছু শুভঙ্করের ফাঁকি রয়েছে, অর্থ লেনদেন রয়েছে। নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম সহ নানা অপকর্ম নিয়ে মাসুমার বিপক্ষে কথা বলছেন না তার সহযোগীরা। টাকা 30,000 পাইছে, এটা মিথ্যা করে লাভ নেই। টাকাটা আসলে কিভাবে পাইছেন? ডলারে না টাকায় না চেকে, কিভাবে পাইছেন? এটা আমার মনে নেই। মাসুমা যে উনি যে সচিব, উনি চাকরি দিয়েছে আপনাকে? উনি মেয়রে দিয়েছে, ওনার সাথে বলছে মেয়রে তারপরে দিয়েছে। আমার চাকরি হয়েছে 1 বছর হয় প্রায়। হ্যাঁ, আমি বিএম কলেজের স্টুডেন্ট, এখন স্টুডেন্ট। অভিযোগ আছে গাড়িতে তেল নেয়ার পর লগবইতে স্বাক্ষরের নিয়ম থাকলেও কখনোই স্বাক্ষর করেননি মাসুমা আক্তার। এমনকি ব্যক্তিগত প্রয়োজনে সরকারি গাড়ি ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলেন তিনি। লগবই হেড কাজ যেত ই করতাম না, হেড কাজটা আমি লগবই ধরেই নেই। লগবই স্বাক্ষর করতে হবে, লগবই স্বাক্ষর ওই চলতেছে। এটা বহুত তারে বুঝাইছি, কিন্তু হে কইতে আপনার দেওয়াশি দেখি মানে স্বাক্ষর আপনাদের কাছ থেকে নিতে। হ্যাঁ নিতে সচিব আন কইলে তো চাকরি গেছে আন্ডারে সচিব দেখতে যদি বলে তাহলে আমরা আত্মা বান্ধা না। সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠিতে 2 দফায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন মাসুমা আক্তার। এর বিপরীতে নির্বাচন কমিশনের পাশাপাশি সিটি কর্পোরেশন থেকেও খরচ বাবদ টাকা নেন তিনি, যা নিয়ম বহির্ভূত। অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকার মালিক 30তম বিসিএস এর এই কর্মকর্তা। তার বিভিন্ন ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণও মিলেছে। 5 আগস্টের পর সোনালী ব্যাংকের একটি হিসাব থেকেই সরিয়ে নেওয়া হয়েছে $250 কোটি টাকা। সেটা তো ভাই আমার ব্যক্তিগত বিষয়, আপনি ওটা ইন্টারেস্টটা কবে সেটা দেখেন আপনি। যমুনার অনুসন্ধানের খবরে নানাভাবে সংবাদ থামানোর চেষ্টা করেন এই কর্মকর্তা। কোনো ফল না পেয়ে তড়িঘড়ি ছুটিতে যান তিনি। ছুটিতে থাকা অবস্থায় নগর ভবনে আসে তার বদলির আদেশ। 4/11/24 তারিখে তার একটা আমরা পেয়েছি, অর্ডার পেয়েছি যে তিনি বিভাগীয় কমিশনার অফিস বা বিভাগের বদলি, এই মর্মে একটা কাগজ পেয়েছি আমরা। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে এসব কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া উচিত। সম্পদ জমা করেছে বিভিন্ন ক্ষেত্রে স্বনামে বেনামে, এটার একটা তদন্ত হওয়া উচিত এবং যারা এই অপকর্ম করেছে
তাদের শাস্তি হওয়া উচিত। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বেক্সিমকো গ্রুপের কোম্পানি পরিচালনায় কোনো হস্তক্ষেপ করা হবে না, বরং উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা করা হবে। একই সাথে সবার স্বার্থ রক্ষা করে কোম্পানির অর্জিত অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করার কথা জানিয়েছেন নবনিযুক্ত রিসিভার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রুহুল আমিন। রিসিভার নিয়োগের বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর অচলাবস্থার নিরসন হবে। রাজনৈতিক পট পরিবর্তনে গ্রেপ্তার হয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। বাকি পরিচালকরাও পলাতক। ফলে নেতৃত্বহীন হয়ে পড়েছে গ্রুপটি। অনেক কারখানায় দেখা দিয়েছে অচলাবস্থা। বেক্সিমকো গ্রুপের কার্যক্রম পরিচালনা এবং এর সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনার জন্য গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংকে রিসিভার নিয়োগের নির্দেশ দেয় আদালত। সে নির্দেশনা মেনে রোববার নির্বাহী পরিচালক রুহুল আমিনকে রিসিভার নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন রিসিভার বলেন, স্বাভাবিক নিয়মেই চালু থাকবে সব কারখানা, অক্ষুণ্ণ রাখা হবে সবার স্বার্থ, শুধু অর্জিত অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করবেন তারা। আর্থিক বিষয়গুলি খতিয়ে দেখাটাই আমাদের মূল লক্ষ্য, যাতে করে কোম্পানিগুলির যে উৎপাদন সেটা অব্যাহত আছে কিনা সেটা খেয়াল করা, এবং তার থেকে যে অর্জিত অর্থ সেগুলি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কোম্পানির হিসেবে আসে কিনা, এবং অর্থের যে বহির্গমন যেটা হয় সেটাও যথাযথভাবে হচ্ছে কিনা সেগুলি খেয়াল রাখাটাই আমাদের মুখ্য ভূমিকা। বিভিন্ন ব্যাংকে বেক্সিমকো গ্রুপের মোট ঋণ প্রায় 40,000 কোটি টাকা। এর বাইরে এসব ব্যাংকের 2600 কোটি টাকার বেশি বিনিয়োগ আছে বন্ডে। কোম্পানির আয় থেকে দায় দেনা পরিশোধের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান রিসিভার। উৎপাদনের মাধ্যমে ব্যাংকের যে দায় দেনা আছে, অন্যান্য দায় দেনা আছে, সেগুলি যাতে তারা উৎপাদন করে পরিশোধ করতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য। কারণ উৎপাদন যদি অব্যাহত না থাকে তাহলে ব্যাংকের দায় দেনা পরিশোধ করা বা অন্যান্য যে সমস্ত দায় দেনা আছে সেগুলি পরিশোধ করা কোম্পানির পক্ষে সম্ভব হবে না। এই জন্য এগুলিকে সচল রাখতে হবে। রিসিভার নিয়োগের ফলে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানি নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তা কেটে যাবে বলেও মনে করেন বিশ্লেষকরা। রিসিভার নিয়োগ করার আগে পজিটিভলি দেখি এই জন্যই এটা অভিভাবক নাই, কারণ মূল মালিক সিনে নাই। তো আমরা যেটা দেখতে চাবো সেটা হচ্ছে আয় ব্যয়টা যাতে ঠিক থাকে, ট্রান্সপারেন্ট থাকে, আর প্রায়োরিটি অনুযায়ী যাতে খরচগুলা করে। দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের স্বার্থেই বেক্সিমকো গ্রুপের সব কারখানা সচল রাখা দরকার বলেও মনে করেন বিশ্লেষকরা। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যাতে চালু থাকে, এটা দুই কারণে। একটা ইকোনমির খাতিরে দরকার, আরেকটা হচ্ছে ওইগুলোতে অনেক এমপ্লয়িজ আছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। একটি নাটকের প্রদর্শনী বন্ধ হলো আর তার প্রতিবাদ জানাতে আসা শিল্পীরা বাধার মুখে পড়লেন। সংবাদ সম্মেলন করে অভিনয় শিল্পীদের নিরাপত্তা চাইল গ্রুপ থিয়েটার ফেডারেশন। এই সংকটের পেছনে মৌলবাদী রাজনীতিই দেখছে তারা, আর সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চান শিল্পীরা। শিল্পচর্চার ক্ষেত্র বাধাগ্রস্ত হলে সমাজে সুস্থ চিন্তার বিকাশ বাধাগ্রস্ত হবে বলে মত বিশ্লেষকদের। 2 নভেম্বর শিল্পকলায় প্রদর্শিত হচ্ছিল মঞ্চনাটক নিত্যপুরাণ। মূল হলে যখন শো চলছিল তখন গেটের বাইরে একদল লোক নাটক প্রদর্শনী বন্ধ করার দাবি তোলে। তাদের অভিযোগ, দেশ নাটকের প্রধান পৃষ্ঠপোষক সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও দেশ নাটকের দলনেতা এহসানুল আজিজ বাবু ফ্যাসিস্ট সরকারের দোসর। নিরাপত্তা, আলোচনা কোনো কিছুই সমাধান হয়নি, বন্ধ করা হয় নিত্যপুরাণের মঞ্চায়ন। এর প্রতিবাদ জানাতে গেলে গ্রুপ থিয়েটার ফেডারেশন সহ নাট্য ব্যক্তিত্বরা ফের প্রতিবাদের মুখে পড়েন। শনিবারে গ্রুপ থিয়েটার ফেডারেশন নিরাপদে শিল্প চর্চার পরিবেশ চেয়ে সরকারের কাছে আলটিমেটাম দিয়েছে। এই সংকটের পেছনে নিজেদের কোনো দায় দেখেন না গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী। আমাদের ফেসিবাদের সাথে আমাদের সাথে কিসের সম্পর্ক? নাটক তো সবসময় এখনও তো একই কথাই বলে। আলাদা করে কেউ যদি বলতে চায় যে এই ফেসিবাদের পক্ষে, এটা হলো একটি পক্ষ যারা স্বাধীনতার পর থেকে চেষ্টা করছিল, ওরাই বারবার এই চেষ্টাটা করছে। সমাধান খুব সহজ, সরকারকে দায়িত্ব দিতে হবে। যেহেতু এই মুহূর্তে আমাদের উপদেষ্টারা আছেন,
নিত্যপুরাণ নাটকের রচয়িতা ও নাট্যজগতের কৃতিমুখ মাসুম রেজা বলেন, শিল্পচর্চা থেমে যাওয়া মানে বৈষম্য ও মৌলবাদের পুনরুত্থান। কেউ বলুক যে এই নাটকগুলোর ভিতরে আমরা কোনো দালালি করেছি, আজ অবধি আমাদের ওইটাই নেই। আমরা শিল্পের চর্চা করি, আমরা করতে যাব কেন? ফলে আমার কাছে মনে হচ্ছে কোনো একটি চক্র তারা চাইছেন যে এই থিয়েটারের ভিতরে একটা বিভেদ আসুক। নাট্যচর্চা চলছে, একই সাথে দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শিল্পকলায় ক্যাম্প করেছে সশস্ত্র বাহিনী। নিরাপত্তা ইস্যুতে পুলিশের পাশাপাশি তারাও কাজ করছে। শিল্প সংস্কৃতি কয়টা লোককে আপনি স্বৈরাচারের দোসর বলবেন? বেশিরভাগ লোক তো রাস্তায় ছিল এবং সারা জীবন আন্দোলনের মধ্যেই আছে। তো আপনি শিল্প সংস্কৃতির লোকের উপরে আঘাত করা মানে কিন্তু বাংলাদেশের চেতনার উপর আঘাত করা, বাংলাদেশের মেরুদণ্ডের উপর আঘাত করা। গ্রুপ থিয়েটার মুভমেন্টের কথা বলেন, থিয়েটার মুভমেন্টের কথা বলেন, সেটা তো সবসময় মানুষের সাথে ছিল। কখনই রাষ্ট্রের কাছে দু একটা লোক হয়তো গিয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ তো পথে ছিল, প্রতিবাদের মুখর ছিল। নির্ভয়ে শিল্পচর্চার অধিকার সবার আছে মনে করেন শিল্পীরা। কেউ অপরাধ করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইন প্রতিপালনের আহ্বান তাদের। আমাদের বেঁচে থাকবো সেই জায়গাটা করতে, সেই থিয়েটার করতে চাই। নূরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বাজারে সরবরাহ বাড়ায় নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে, তবে চাহিদা বেশি হওয়ায় শীতকালীন সবজির দাম তুলনামূলক বেশি। নীলফামারীতে বাজারের কি অবস্থা আমরা সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী মাহমুদ রাফিন অপেক্ষা করছেন। রাফিন, যেহেতু একেবারেই সকালবেলা এবং শীতকালীন যেই সবজি তা তো বাজারে আসতে শুরু করেছে, দরদাম কেমন দেখছেন আর এটি নিয়ে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ কি বলছে জানতে চাই। শীতকালীন সবজি বাজারে গত 2 মাসের যে অস্থিরতা, সেটি গত সপ্তাহে কিন্তু অনেকটা আস্তে আস্তে কমতে শুরু করে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার কারণে। তবে আলুর দাম বৃদ্ধির ফলে কিন্তু আজকে এই সপ্তাহে কিন্তু আসলে শীতকালীন সবজির দাম বেড়েছে। শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি, ফুলকপি এবং ধনেপাতা, সিম, লাউ অনেক কিছু কিন্তু আসতে শুরু করেছে বাজারে। তবে আজকের যে বাজার দর, তাতে কিন্তু আজকে বাঁধাকপি খুচরা বাজারে 60 টাকা এবং পাইকারি বাজারে 55 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কিন্তু ফুলকপি 70 টাকা খুচরা বাজারে এবং 65 টাকা কিন্তু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। ধনেপাতা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। একইভাবে লাউ এবং সিম যেটি রাজশাহীর, সেটি 90 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে এবং যেটি দেশি সিম এটি 110 টাকা কেজি দিয়ে বিক্রি হচ্ছে। তবে এখানকার যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে এই গত এক সপ্তাহে কিন্তু আলুর দাম 55 টাকা ছিল গত সপ্তাহে এবং দেশি আলুটি 60 টাকায় বিক্রি হচ্ছিল, কিন্তু আজকে কিন্তু এই আলু কিন্তু দেশি আলু 70 টাকা কেজি দিয়ে বিক্রি হচ্ছে এবং যেটি কার্টেজ বা লাল আলু সেটি কিন্তু 65 টাকা কেজি দিয়ে বিক্রি হচ্ছে। আলুর দাম বৃদ্ধির কারণে কিন্তু শীতকালীন যে অন্যান্য সবজি রয়েছে সেটির দাম কিন্তু বেড়েছে। তবে ভোক্তাদের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি যে তারা বলছেন যে এই শীতকালীন সবজি গত সপ্তাহে দাম কম থাকলেও আলুর দাম বাড়ার কারণে যেহেতু শীতকালীন সবজির চাহিদা বাড়ে এবং দাম বাড়ছে, সেক্ষেত্রে তারা বলছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর সহ জেলা প্রশাসনের যে টাস্ক ফোর্স বাজার নিয়ন্ত্রণে, সেটি যদি সঠিকভাবে কাজ করতো তাহলে কিন্তু এই সিন্ডিকেট করে যে আলুর দাম বৃদ্ধি এবং অন্যান্য শাকসবজির দাম বৃদ্ধি পাচ্ছে সেটি কিন্তু রোধ করা যেত। এই ভোক্তারা বলছে যে আলু নিত্যপণ্যের যে এই লাগামহীন দাম, সেটির কারণে কিন্তু দৈনন্দিন যে বাজার সদাই সেটিতে কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের। তারা দাবি জানিয়েছেন যে এই বাজারে যে সিন্ডিকেট সেটি নিয়ন্ত্রণ করে যেন নিত্যপণ্যের বা শীতকালীন শাকসবজির দাম কমানো হয়। নীলফামারী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রাফিন। নড়াইলে বিলের পানিতে হাঁস পালনে অনেক যুবকের বেকারত্ব ঘুচছে। প্রতি বছর মৌসুমী খামারিরা হাঁস পালনে লাভ করেন 4 থেকে 15 লাখ টাকা। আর প্রাকৃতিক জলাধারে হাঁস পালনে অল্প খরচেই তুলনামূলক বেশি লাভ হয়, তাই দিন দিন হাঁস পালন জনপ্রিয় হয়ে উঠছে এই জনপদে। বাণিজ্যিকভাবে সফলতা পাওয়ায় নড়াইলের লোহাগড়া, কালিয়া আর সদর উপজেলায় বেড়েছে ক্যাম্বেল জাতের হাঁস পালন। বিল অধ্যুষিত এ অঞ্চলের প্রাকৃতিক খাবার খেয়েই বেড়ে উঠছে এই প্রাণীটি। দিনভর বিচরণ শেষে সূর্যাস্তর আগেই ঠিকঠাক ফেরে খামারে। 2019 সাল থেকে হাঁস পালন করা শুরু করছি 200 হাঁস থেকে। এখন আমার খামারে 500 হাঁস আছে, আমি 3 থেকে 350 পর্যন্ত ডিম পাচ্ছি। বিলকলি যে লোকগুলো আছে ম্যাক্সিমাম লোক এখানে হাঁস পোষে এবং প্রত্যেক বাড়ি 100 হাঁস থেকে শুরু করে 1000 পর্যন্ত হাঁস আছে।
শুধু খামার নয়, প্রতিটি পরিবারেই দেখা মেলে বিভিন্ন জাতের হাঁস। বিসিকের শিল্প নগরী না থাকায় অনেক যুবকই বেকারত্ব ঘোচাতে হাঁস পালনের মতো ক্ষুদ্র উদ্যোগে ঝুঁকছেন। খামার ভেদে বছরে লাভ 4 থেকে 15 লাখ টাকা পর্যন্ত। সর্বপ্রথম 4 জনে খামার করতাম, করার পরে আমাকে লাভ দেখে আমাকে বর্তমানে এই জায়গা বহুত জন এখন করে। গত বছর 400 হাঁস পালন করেছিলাম, তাতে দেখা যাচ্ছে আমার মোটামুটি ভালোই লাভ হয়েছিল। এই বছর আমি 800 হাঁস পালন করতেছি। প্রাণী সম্পদ অফিসের হিসাবে কৃষি নির্ভর জেলায় দিন দিন বাড়ছে খামারের সংখ্যা। শুধু প্রশিক্ষণ না, কারিগরি সহায়তা দিয়ে থাকি। আবার এই সমস্ত হাঁসের যেসব মারাত্মক ধরনের রোগ দেখা দেয়, সেসব রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের দপ্তর থেকে সরকার নির্ধারিত মূল্যে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। যে সমস্ত আগ্রহী বেকার যুবক আছেন, যারা চাকরির পিছনে ছুটছেন, তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনি অযথা চাকরির পিছনে না ছুটে আপনি হাঁস পালন করে স্বাবলম্বী হতে পারেন। বছরে 3.5 কোটি হাঁসের ডিম উৎপাদন হচ্ছে নড়াইলে, যার বাজার মূল্য প্রায় 52 কোটি টাকা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ড্রেজিংয়ের নামে কোটি কোটি টাকা খরচ হলেও নাব্য সংকট কাটছে না আরিচা কাজিরহাট নৌরুটে। একদিকে বছর জুড়েই ড্রেজিং চলছে, অন্যদিকে দফায় দফায় ফেরি বন্ধ হচ্ছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই পথে চলাচলকারীরা। নদীতে পরিকল্পিতভাবে ড্রেজিং হচ্ছে কিনা তা নিয়ে বেশ সন্দেহ আছে ভুক্তভোগীদের। তবে সংশ্লিষ্টরা বলছেন, যমুনায় দ্রুত পানি কমে যাওয়া এবং নৌ চ্যানেলে পলি পড়ার কারণেই ড্রেজিং করেও আর নাব্য ধরে রাখা যাচ্ছে না। আরিচা কাজিরহাট নৌরুটে দেখা দিয়েছে তীব্র নাব্য সংকট। ডুবোচরের কারণে দফায় দফায় বন্ধ হচ্ছে ফেরি চলাচল। অথচ বছর জুড়েই এই রুটে ড্রেজিং কার্যক্রম চালাচ্ছে বিআইডব্লিউটিএ, কিন্তু সুফল মিলছে না। আমি এই মুহূর্তে যমুনা নদীর মাঝ নদীতে রয়েছি। এইখানে এসে যে ড্রেজিংয়ের যে বিষয়টি দেখছি, একটা মহা কর্মযজ্ঞ কিন্তু এখানে চলছে। এই মুহূর্তে 7টি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হচ্ছে, তারপরেও কিন্তু আমরা দেখছি যে আসলে খুব একটা সুফল মিলছে না। কারণ হিসেবে আসলে এইখানে নানা ধরনের প্রশ্ন থাকলেও বিআইডব্লিউটিএ যারা ড্রেজিং ইউনিটে যারা রয়েছেন, তারা বলছেন যে প্রতিদিন গড়ে প্রায় 10 সেন্টিমিটার করে আসলে পানি কমছে, যে কারণে তারা যে পলি অপসারণ করছে, দুদিন যেতে না যেতে আবারও সেই পলি এসে কিন্তু চ্যানেলে কিন্তু আটকে নৌ চলাচল কিন্তু অনুপযোগী হয়ে পড়ছে। এভাবে ফেরি চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পাবনা, রাজশাহী সহ এই পথে চলাচলকারী উত্তরবঙ্গের যাত্রী ও ট্রাক শ্রমিকরা। ড্রেজিং কার্যক্রম নিয়ে আছে বিভিন্ন অভিযোগ। আমরা 3 দিন ধরে আছি, ফেরি বন্ধ, ফেরি যাচ্ছে না, মাঠের থেকে যাচ্ছে, পানি কম, অবস্থা খুব খারাপ। আগে তো 2-3টা করে গাড়ি, 5-7টা করে গাড়ি নিত, নেওয়ার পরে এখন তো মনে করেন যে একদম বন্ধ। এখন দেখতেছেন অবস্থাটা পুরা ঘাট জাম। এরা খালি সাদা পানি তুলেছে, ডিজাইন করিনি। আমরা নিজে চোখে এটা উপর মানে দেখা, কারণ আমরা তো এই ঘাট জন্ম দিয়েছি, আমরাই চলতেছি এখন পর্যন্ত আমরাই। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি অনুরোধ করব যে বালুটা ফাঁকে কোনো একটা জায়গায় রাখলে ভালো হয়, আমাদের যাতায়াতের রাস্তাটা যাতে ভরাট না হয়ে যায়। চলতি মাসেই এই রুটে 2 দফায় প্রায় 95 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এতে জনদুর্ভোগের পাশাপাশি রাজস্ব হারিয়েছে সরকার। বিআইডব্লিউটিসি বলছে, একটি রোরো ফেরি ফুল লোডে চলতে পানির গভীরতা প্রয়োজন 8 থেকে 8.5 ফুট, অথচ নৌ চ্যানেলে এর গভীরতা অনেক কম। আমরা আউটলুকিং যেটা বুঝি, আমাদের মাস্টাররা যার হলে এটা ওই যখন রান করে একটা ফেরি অনেক সময় ডুবুচরে আটকে যায়, এটা একটা সাময়িক, কিন্তু যে পলিটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা পড়তেছে, যখন পানির নিচের দিকে নামতেছে পলি নিয়ে এসে চ্যানেলটা ভর্তি করতেছে। ড্রেজিং কার্যক্রম নিয়ে প্রশ্ন থাকলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি দায়িত্বে থাকা কর্মকর্তারা। তবে পরামর্শক প্রতিষ্ঠানের এই কর্মকর্তার দাবি, পরিকল্পিতভাবেই চলছে ড্রেজিং। হচ্ছে অ্যাডাপটিভ ওয়ে, চ্যানেলের সাথে নেচারের সাথে অ্যাডাপ্ট করে যেটা সহজ আমি সেটাই করার চেষ্টা করছি এবং সেইভাবেই অ্যাডভাইস করছি। এটাকে অপরিকল্পিত ড্রেজিং বলার কোনো সুযোগ নাই। গত বছর আরিচা বেইজে ড্রেজিংয়ে ব্যয় হয়েছিল 23 কোটি টাকা। PM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ, সংসদ সদস্য সহ আত্মগোপনে চলে যান তার দলের নেতাকর্মীরাও। লুটপাট, ছাত্র আন্দোলন দমন এবং শিশুসহ শত শত মানুষ হত্যার অভিযোগে একের পর এক গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগ ও তাদের সমমনা রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে সোমবার বরগুনার ধীরেন্দ্রনাথ শম্ভু, নরসিংদী সিরাজুল ইসলাম আর সিলেটের ইয়াহিয়া সহ
বেশ কয়েকজনই গ্রেফতার হয়েছেন, যাদেরকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য। 5 আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। সোমবার রাতে রাজধানীর উত্তর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপি জানায়, ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। 1991 সালের পর শম্ভু 5 বার নৌকার টিকিটে সংসদে যান। এ সময় ভূমি দখল, সরকারি কর্মকর্তাকে মারধর, স্বজনপ্রীতি, ঘুষ বাণিজ্য সহ নানা অনিয়ম করে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। সিরাজুল ইসলাম মোল্লা আওয়ামী লীগ নেতার চেয়েও তিনি বেশি পরিচিত ডলার সিরাজ নামে। একসময় ব্যাংক পাড়ায় কালোবাজারে ডলার বিক্রির পাশাপাশি জড়িয়ে পড়েন স্বর্ণ চোরাচালানে। কালোবাজারির বদনাম ঘোচাতে পাওয়া বাড়ানো রাজনীতিতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের 2500 ও ফতুল্লা থানায় 2টি মামলা রয়েছে। সোমবার সন্ধ্যায় পিপলস ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। সিলেট 2 আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে 2 অক্টোবর সিলেটের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়। চলতি বছরের জানুয়ারিতে ইয়াহিয়া চৌধুরীকে জাতীয় পার্টির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। মতিনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। পুলিশ জানায়, মতিনকে কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের ছাত্র রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর বনানী এলাকা থেকে যুবলীগ নেতা শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত 12 সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যা চেষ্টা মামলায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। সোহাগের বাড়ি পটুয়াখালী জেলায়। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। স্কুল নয়, যেন প্ল্যাটফর্ম সমেত একটি ট্রেন। রাজশাহীর পুঠিয়ার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোটা ভবনটি এভাবেই সাজিয়ে তোলা হয়েছে। স্কুলের পুরাতন ভবন এখন নাম নিয়েছে কলকাকলি স্টেশন। দেখলে মনে হবে দাঁড়িয়ে আছে জ্ঞানের আলো এক্সপ্রেস ট্রেন। 3টি রুমের কৃত্রিম বগিতে একেবারে আনন্দ নিয়েই পড়াশোনা করছে শিশুরা, যার ফলাফল এবছর বিভাগীয় পর্যায়ে সেরা হয়েছে স্কুলটি। ঠিক যেন এক রেলওয়ে স্টেশন, যার প্ল্যাটফর্ম ঘেঁষে দাঁড়িয়ে আছে ট্রেন। রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটিকে এভাবেই বদলে ফেলা হয়েছে। যে ভবনে আগে শিশুরা বসতেও চাইতো না, এখন সেখানেই চলে তাদের আনন্দময় পাঠগ্রহণ। আমাদের স্কুলটা এত যে সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। মানে কোনো ছেলে মেয়ে স্কুলে না এসে থাকতেই পারবে না। ট্রেনটা হচ্ছে আঁকানো হয়েছে, আমরা অনেক দূরের দেশে যেতে পারবো, তার জন্য এই ট্রেনটা বানানো হয়েছে। আমরা আমাদের জীবনটা এখান থেকে শুরু করব এবং শেষ করব অনেক বড় কিছু হয়ে, যেমন বিজ্ঞানী, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। ট্রেনে বগির ভিতরে বসে থাকি, ক্লাস করতে জন্য ভালো লাগে। আমাদের স্কুলে এই ট্রেনটা করে আমরা মনে হয় যে আমরা ক্লাসের ভেতরে একটি ট্রেনের ভিতরে আছি। স্কুলের শিক্ষকরা বলছেন, জরাজীর্ণ ভবন থেকে ট্রেনের আদলে রং করে শুধু বাহ্যিকভাবে নয়, পাঠদান প্রক্রিয়ায়ও আনা হয়েছে নতুনত্ব। তাদের প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখানো। আমাদেরকে সবাই মিলে বলছিল যে আচ্ছা ওই ভবনটা কি করলে ভালো হয়। ভবনটাকে সুন্দর করার জন্যই এটা আসলে আইডিয়া ওনার আসছে। কমলমতি শিশুরা যে লেখাপড়া শিখে একদম বড় বড় পদে উন্নত হবে। 2010 সাল থেকে নানা ধরনের উদ্যোগের হাত ধরে বদলে যেতে থাকে এই স্কুলটি। প্রতি মাসে ভালো কাজের জন্য বাছাই করা সেরা 3 শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই রুমগুলোতে যে সকল শিক্ষার্থীরা ক্লাস করে তারা তো খুব আনন্দের সাথে থাকে। তো ওরা আমাদের কাছে আবদার করেছে যে ম্যাডাম, ওদের শ্রেণীকক্ষ অনেক সুন্দর, আমাদের ভবনটা তো মানে বেশি সুন্দর না। আমার মনে হলো যে আসলে বেটার কিছু করা যায় কিনা, যে এমন একটা কিছু আমরা করব যেন তারা স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ হয়। এমন সব উদ্যোগে সাফল্য এসেছে। স্কুলটি শিক্ষার্থী ঝরে না পড়ায় 2022 সালে দেশ সেরা এবং 2024 সালে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়।
এই ধরনের আনন্দ শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জন্য আরও আনন্দদায়ক হবে। তাদের সহায়ক শিক্ষা কার্যক্রমে মেধার বিকাশ ঘটাতে কাজ করবে বলছেন স্কুলের শিক্ষকরা। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। হিজবুল্লাহর সাথে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইসরায়েল। লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের উদ্যোগে শান্তি আলোচনার চেষ্টা করা হলেও তেল আবিব অনড়। আরও এক ধাপ উপরে নবনিযুক্ত প্রতিরক্ষা মন্ত্রী কোনো ধরনের প্রস্তাবে সাড়া দিতে তিনি রাজি নন। অস্ত্রবিরতি ইস্যুতে ইসরায়েলের কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন ডেরমারের সাথে আলোচনার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের। তবে প্রতিরক্ষা মন্ত্রী কাটজ আগেভাগেই জানিয়ে দিয়েছেন হামলা বন্ধ হবে না লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে। মঙ্গলবার 3 দিনের সফরে লেবাননে যাচ্ছেন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জব পিয়েরে লেক্রোয়েক্স আর দেখা করবেন দেশটিতে অবস্থানরত ইউনিফিল সদস্যদের সাথে। বিশ্বজুড়ে বাড়ছে ইসরায়েল বিদ্বেষ। দেশের বাইরে ফিলিস্তিনপন্থীদের ক্ষোভের শিকার হচ্ছে ইহুদিরা। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনপন্থীদের তোপের মুখে পড়তে হয়েছে খোদ ইসরায়েলি প্রেসিডেন্টকে। বিভিন্ন জরিপে ইহুদি বিদ্বেষ বৃদ্ধির তথ্যও মিলেছে। আর এমন পরিস্থিতিতে দেশের বাইরে ভ্রমণের নাগরিকদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। এই চিত্র নেদারল্যান্ডসের। ফিলিস্তিনপন্থীদের কাছে বেধড়ক মার খাচ্ছে ইসরায়েলি নাগরিকরা। গাজায় বছরেরও বেশি সময় ধরে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, তারই ক্ষোভের বহিঃপ্রকাশ। ফিলিস্তিনি না হয়েও ফিলিস্তিনিদের প্রতি যে সহানুভূতি, তা থেকেই বিশ্বের নানা প্রান্তে ইহুদিদের প্রতি এমন মারমুখী হয়ে উঠছে অনেক সাধারণ মানুষ। ক্ষোভের শিকার শুধু সাধারণ ইসরায়েলিরাই নন, স্বয়ং ইসরায়েলি প্রেসিডেন্টকেও পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে। যুক্তরাষ্ট্র সফররত আইজ্যাক হার্জগের অবস্থানরত হোটেলের সামনেই প্রতিবাদ জানাতে হাজির হন বহু মানুষ। ফিলিস্তিনিদের ঐতিহাসিক কেফায়া পরে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ক্ষোভ জানান তারা। জাতিসংঘেও চরম অপমানিত হতে হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। অধিবেশনে তার ভাষণ চলাকালে গুটি কয়েক মিত্র ছাড়া ওয়াকআউট করেছেন বহু দেশের প্রতিনিধি। শুধু তাই নয়, বিশ্ব রাজনীতিতেও পড়েছে এর প্রভাব, যার সবচেয়ে বড় উদাহরণ এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। মাত্রাতিরিক্ত ইসরায়েল প্রীতি দেখানোয় মুসলিম ভোটারদের আস্থা, কিংবা অন্যভাবে বলা যায় ভোট ব্যাংক হারিয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা। নিউ ইয়র্ক ভিত্তিক বেসরকারি সংস্থা অ্যান্টি ডিফেমেশন লীগের প্রতিবেদন বলছে, গেল 1 বছরে যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণে বেড়েছে ইহুদি বিদ্বেষ। সংস্থাটির তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন মুল্লুকে ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ঘটনা হয়েছে 10,000-এরও বেশি। এমন পরিস্থিতিতে নাগরিকদের বিদেশ ভ্রমণে সতর্ক করেছে ইসরায়েল। অনিক রহমান, যমুনা নিউজ। 60তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে আলোচনায় ইউক্রেন ইস্যু। যুদ্ধ বন্ধের বিষয়ে আত্মবিশ্বাসী হলেও এখনও কোনো পরিকল্পনার কথা স্পষ্ট করেননি নবনির্বাচিত প্রেসিডেন্ট। অনেকেই ভাবছেন ওভাল অফিসে ঢুকেই কিয়েভকে সহায়তা বন্ধ করবেন ট্রাম্প। বুধবার বাইডেন ট্রাম্প বৈঠকেও তাই এই ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। ইউক্রেনের পাশে থাকার অনুরোধ করবেন বাইডেন, এমনটি জানিয়েছে হোয়াইট হাউস। কিন্তু ট্রাম্প কি সেই অনুরোধ রাখবেন? আর মাত্র 2 মাস, এরপর ওভাল অফিস থেকে বিদায় নেবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। অভিষেক হবে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর তারপরই বদলে যাবে বিশ্বের বহু হিসাব নিকাশ। তবে ট্রাম্পের জয় নিশ্চিতের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় ইউক্রেন ইস্যু। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, প্রেসিডেন্সি মেয়াদের এই শেষ 2 মাস ইউক্রেনকে সর্বোচ্চ সহযোগিতার সব চেষ্টাই করবে বাইডেন প্রশাসন। এরই মধ্যে কিয়েভের জন্য অনুমোদিত $600 কোটি জেলেনস্কি প্রশাসনকে বুঝিয়ে দিতে তোড়জোড় শুরু করেছে ডেমোক্র্যাটরা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, আসছে শীতে রুশ মিসাইল হামলা থেকে বাঁচতে ইউক্রেনকে 5 শতাধিক ইন্টারসেপ্টর দেওয়ার কথা ছিল পেন্টাগনের। নির্বাচনের পর যা ইউক্রেনে পৌঁছাতে তাড়াহুড়ো শুরু করে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। ট্রাম্পের অভিষেকের আগেই ইউক্রেনকে যতটুকু সম্ভব শক্তিশালী করে দিয়ে যেতে চান বাইডেন। ট্রাম্প যদি ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে ইউক্রেন কখনোই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। বদলে যাবে পুরো যুদ্ধেরই গতিপথ। আগেও দেখা গেছে, যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করলে বিপাকে পড়ে ইউক্রেন।
বুধবার নবনির্বাচিত প্রেসিডেন্টের সাথে ওভাল অফিসে বৈঠক করবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানেও গুরুত্ব পাবে ইউক্রেন ইস্যু। বৈঠকে ট্রাম্প প্রশাসনকে ইউক্রেনের দিক থেকে মুখ ফিরিয়ে না নেয়ার আহ্বান জানাবেন বাইডেন, জানিয়েছেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। শুরু থেকেই ইউক্রেনকে এত বিপুল অর্থের সহযোগিতার ঘোর বিরোধী রিপাবলিকানরা। ওভাল অফিসে পা রেখেই ইউক্রেনকে সহায়তার লাগাম টানবেন ট্রাম্প, তা অনেকটাই নিশ্চিত, বলছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ইউক্রেনপন্থী রাজনীতিবিদদের প্রশাসনে না রাখার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্য কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় মার্কিন অর্থ খরচের চেয়ে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা আগে জরুরি। মার্কিন নাগরিকরা তাই চায়। বাইডেন প্রশাসনের পর ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য ইউরোপীয় দেশগুলোর উপরই নির্ভর করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে রাশিয়ার মতো বড় পরাশক্তির বিরুদ্ধে কতদিন লড়াই চালাতে পারবে ইউক্রেন, সে প্রশ্ন থেকেই যায়। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইউরোপের দেশ বুলগেরিয়ায় গণসুন্নতে খতনা, তাও আবার মহা আড়ম্বরে। দেশটির ছোট গ্রাম রিভানোয় ইসলাম ধর্ম পালনকারী পোমাক সম্প্রদায় প্রতি বছরই ঐতিহ্যবাহী এই আয়োজন পালন করে। গান বাজনা, সাজসজ্জা, জমকালো পোশাকে সে এক মহা উৎসব, যা উপভোগে দেশটির অন্যান্য প্রান্ত থেকেও হাজারো মানুষ জড়ো হয়। সানাইয়ের সুর আর নানা রকম বাদ্যের আওয়াজ, মানুষের ভিড়, বাবার কোলে চড়ে ফুলের আস্তরে সাজানো ঘোড়ার পিঠে ফুটফুটে শিশুর দল, গায়ে রং বেরঙের জমকালো পোশাক। এত সব আয়োজন কেন জানেন? এই শিশুদের সুন্নতে খতনা ঘিরে। বুলগেরিয়ার রিভনো নামের গ্রামের দৃশ্য এটি। অঞ্চলটির ইসলাম ধর্ম পালনকারী সংখ্যালঘু জনগোষ্ঠী পোমাক। রীতি অনুযায়ী প্রতি বছর গ্রামটিতে আয়োজন করা হয় গণসুন্নতে খাতনা অনুষ্ঠান। পোমাকদের কাছে আয়োজনটি পরিচিত সুন্নেত নামে। কোনো পরিবার তার শিশুর জন্য সুন্নত আয়োজন করলে সেখানে দাওয়াত দেওয়া হয় পুরো রিভনোর সকল শিশুদের। এটি এই অনুষ্ঠানের নিয়ম। বিংশ শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের অধীনে দাস হিসেবে পরিচিত ছিল পোমাকরা। কট্টর খ্রিস্টান থেকে একসময় সুন্নি মুসলিমে রূপান্তরিত হয় তারা। নানা রকম ইসলামিক রীতি পালন ও আচার অনুষ্ঠান উদযাপন শুরু করে তারা। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে আমরা এই সুন্নত অনুষ্ঠান পালন করি। খোদা আমাদের সন্তানের মতো আশীর্বাদ দিয়েছে, তা উদযাপনেই আমাদের এই আয়োজন। দক্ষিণ পূর্ব ইউরোপীয় বলকান রাষ্ট্রগুলোর মুসলিম অধ্যুষিত আরও কয়েকটি এলাকায়ও প্রতিবছর জমকালো আয়োজনে সুন্নত উদযাপিত হয়। ধর্মীয় রীতি পালনের পাশাপাশি আনন্দ উৎসবে মেতে ওঠে পুরো গ্রাম। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আপনারা বাংলাদেশ আফগানিস্তান সিরিজের খবর জানাবো। তৃতীয় শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। তাদের দেয়া 245 রানের টার্গেট 10 বল হাতে রেখে টপকে যায় আফগানরা। সেই সাথে 2-1 ব্যবধানের সিরিজ জিতল রশিদ নবীরা। ম্যাচ সেরা হয়েছেন আজমতুল্লাহ ওমরজাই ও সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ নবী। প্রথম 2 ম্যাচে 1-1 সমতার পর শারজায় এদিন ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। ওপেনিং জুটিতে আসে 53 রান। এরপর সেই চিরচেনা রূপ। 72 রানেই দলের 4 ব্যাটার সাজ ঘরে। তানজিদ তামিম 19, সৌম্য 24, জাকির 4 ও হৃদয় ফেরেন 7 রানে। খাদের কিনারে থাকা দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি মিরাজ। পঞ্চম উইকেটে দুজনে মিলে গড়েন 145 রানের অসাধারণ এক জুটি। এরপর 119 বলে 66 রান করে মিরাজ ফিরলে দ্রুতই আউট হন জাকের আলী অনেক। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেওয়ার পথে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেন 98 রানের দর্শনীয় এক ইনিংস। শেষ বলে রান আউট হলে 2 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে রিয়াদ। নির্ধারিত 50 ওভারে বাংলাদেশ সংগ্রহ পায় 244 রানের। আফগানিস্তানের পক্ষে আজমতুল্লাহ ওমরজাই একাই নেন 4 উইকেট। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে 41 রান তোলে আফগানরা। এরপর 43 রানের ব্যবধানে 84-তে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। তবে রিশাদের ক্যাচ মিসে জীবন পাওয়া ওপেনার রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরি নিভিয়ে দেয় বাংলাদেশের আশার আলো। চতুর্থ উইকেটে 100 রানের জুটির পথে 7 ছক্কা ও 5-4-এ 101 রানে মিরাজের বলে আউট হন গুরবাজ। এরপর নাহিদ রানার শিকার হয়ে গুলবাদিন নায়েব দ্রুতই ফিরলে 188 রানে পঞ্চম উইকেট হারায় আফগানিস্তান।
গুরবাজ ফিরলেও আরেক প্রান্তে 50 তুলে নেন আজমতুল্লাহ ওমরজাই। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নাবির সাথে 58 রানের অবিচ্ছেদ্য জুটির পথে 10 বল হাতে রেখে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ওমরজাই 77 বলে 70 ও নাবি অপরাজিত থাকেন 27 বলে 34 রানে। 5 উইকেটের দুর্দান্ত জয়ে 2-1-এ সিরিজ নিজেদের করে নেয় আফগানিস্তান। টাইগারদের পক্ষে 2টি করে উইকেট নেন নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান। আফগান দাপটের সামনে আরও একবার মরুর বুকে মাথা নোয়ালো টাইগাররা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকা ছেড়েছে টেস্ট দলের 6 ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফদের 10 সদস্যের বহর। গেল 2 সিরিজেই ব্যর্থ হলেও ক্যারিবিয়ার সফরে সামর্থ্যের সেরাটা দিয়ে বড় স্কোর করার প্রত্যয় জানিয়ে দেশ ছাড়লেন ওপেনার সাদমান ইসলাম। আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজের শেষ বাকি ক্রিকেটাররাও দুবাই থেকে পাড়ি দিবে ক্যারিবিয়ানে। সোমবার ওয়ানডে দল যখন আফগানিস্তানের সাথে সিরিজের শেষ ওয়ানডে খেলায় ব্যস্ত, তখন ঢাকা থেকে ওয়েস্ট ইন্ডিজের ফ্লাইট ধরার প্রস্তুতি চলছে বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটারদের। ওয়ানডে দলের বাইরে যে 7 ক্রিকেটার আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে, তাদের মধ্যে 6 জন ঢাকা ছেড়েছেন। দলের নতুন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে বিমানবন্দরে গেছেন মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদ, ফিজিও বাইজুদুল ইসলাম সহ আরও 2 সাপোর্ট স্টাফ। মমিনুল হক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সাদমান ইসলামরা এসেছেন ব্যক্তি উদ্যোগে নিজস্ব গাড়িতে। প্রতি সিরিজের মতোই ভালো করার প্রত্যয় ছিল দলের সবার কণ্ঠে। তবে গেল 2 সিরিজে চরম ব্যর্থ টপ অর্ডার ব্যাটারদের রানে ফেরার তাগিদটা আসছে সব মহল থেকেই। ওপেনার সাদমান ইসলাম বলছেন, তার মতোই দলের সবাই চেষ্টা করবে সামর্থ্যের সবটুকু দিয়ে বড় স্কোর করে দলকে স্বরূপে ফেরাতে। তা তো অবশ্যই যাবো তো জয়ের জন্যই, চেষ্টা থাকবে ভালো খেলার, ইচ্ছা আছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট নিয়ে এসে ফিরে। সবারই তো ইচ্ছা থাকে ভালো খেলার, তো চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো খেলার, দেখা যাক সামনে কি হয়। মুশফিকুর রহিমের ইনজুরির পর নাজবুল শান্ত চোটের কারণে ছিটকে গেছেন টেস্ট সিরিজ থেকে। নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের জন্য বিশাল ধাক্কা এই 2 সিনিয়র ক্রিকেটারের সার্ভিস না পাওয়াটা। এদের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে হবে মমিনুল হক সৌরভকে। সেই সাথে 6 বছর আগে টেস্ট অভিষেক হওয়া সাদমান ইসলামও এখন পড়ে অভিজ্ঞতার কাতারেই। অবশ্যই মিস করো মুশফিক ভাইকে, তো আশা করি তাড়াতাড়ি কামব্যাক করতে হবে। রেসপন্সিবিলিটি তো সবসময় নিতে হয়, এটা তো খেললে তো অবশ্যই ভালো, সবারই চায় যেন টপ অর্ডার বা মিডল অর্ডার যেই খেলুক ভালো খেলুক। তো এইভাবেই চেষ্টা থাকবে যে আমরা যে টিম আছি ইচ্ছা সবাই ভালো খেলে ভালো রেজাল্ট করে। ক্যারিবিয়ান সফরে টেস্টে পেস সহায়ক উইকেট প্রত্যাশা করছে বাংলাদেশ। সেই সাথে ডিউক বলে খেলা হওয়ায় বাড়তি সুইংও থাকবে। তাই তো গ্রানাইডের স্ল্যাপে বাউন্স মোকাবেলার প্রস্তুতি ঘরের মাঠে সেরেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজে গিয়েও পাচ্ছেন মানিয়ে নেবার যথেষ্ট সময় আছে একটি প্রস্তুতি ম্যাচও। 22 ও 30 নভেম্বর স্বাগতিকদের বিপক্ষে 2টি টেস্টে মুখোমুখি হবে ফিল সিমন্সের বাংলাদেশ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল যমুনা নিউজে, সাথে থাকার জন্য ধন্যবাদ।